তো হ্যালো গাইস, প্যারা কম চিল বেশি। তো আমাদের ভাই আজকে নতুন আসছে, এখানে আজকে আসছে। তো ভাই আপনার আজকে এলো 18 তারিখ, আপনার ফ্লাইট হয়েছিল কখন? 18 তারিখ ভোর 5টায়। 18 তারিখ ভোর 5টা বাংলাদেশ টাইম, ভোর 5টায় ফ্লাইট হয়েছিল ভাইদের। তো আজকে এখানেই পৌঁছাইছে। তো এখানে আসার পরে ভাইয়ের সাথে তো আমার অনেকদিন থেকে কথা হয়, বা আমরা লোকেশন দিছিল। তো দেখলাম যে একেবারে বর্ডারের সাইডে আমার রুমের পাশেই থাকে বা রাখছে ভাইদের। তো ভাইদের নিয়ে একটু বাইরে আসলাম, আর চিন্তা করলাম যে আপনাদের উদ্দেশ্যে ভাই যে এক্সপিরিয়েন্সটা আসার সবকিছু মিলাই আপনাদের সামনে একটু জিনিসটা দেখাই বা আপনাদের শোনাই যে কি অবস্থা। তো চলেন সবকিছু মিলায় শুরু করা যাক। তো এখন ভাইদের মুখ থেকে আপনারা শোনেন, ঠিক আছে, যে এখনো লোক আসতে পারছে কিনা কিংবা কি অবস্থা। তো ভাই আপনার পাসপোর্ট জমা দিয়েছিল কতদিন আগে? আমি পাসপোর্ট জমা দিছি আর 9 মাস আগে। 9 মাস আগে ভাইয়ের পাসপোর্ট দিয়ে আপনার? আমার ভিসা রিজেক্ট হয়েছে। আমি জমা দিছি 1.5 মাসের মতো হয়। 1.5 মাসের মতো। তাহলে এবার দেখে, এবার একটা জিনিস চিন্তা করে, আমি একটা কথা বলি, ভালো একটা টপিক আসে এখানে। ভাই 9 মাস জমা দেওয়া আর এই ভাই দেওয়া 1.5 মাস। তাহলে ভাই এক কথাই মামা কি সাথে বলি, আমি একটু ভালোবাসেও বলি, দুঃখ কষ্ট মামা বলি। তো মনে করেন বিষয়টা হচ্ছে যে যদি ঠিকঠাক মতো কাজ করে ভাই, এই 1.5 মাসে চলে আসছে এই ভাই, আর 9 মাস পরে আসছে এই ভাই। তো ভাই বিষয়টা আপনারা এখন বোঝেন ভাই, যে আসলে একটা লোক সাইপ্রাসে, অর্থাৎ তুর্কি সাইপ্রাসে একটা লোক আসতে কত সময় লাগে আপনারা একটু বিবেচনা করে দেখেন। এই ভাই আসলে 9 মাস পরে আমার কাছে কতবার ফোন দিয়েছেন মনে আছে আপনার? অনেকবার আপনার সাথে আমার কাছে ফোন মেসেজে ভাই কতবার দিয়েছে, ভাই আসতে পারবো কিনা, পারমিটের অবস্থা কি দেখেন, কি দেখি অবস্থা। আর এই ভাই হয়তো আমার সাথে পরিচয় নাই কিংবা আমার জানে না ভাই, চেনে না। তো ভাই 1.5 মাসে আসছে। আমি একটা ভিডিওর ভিতরে বলছিলাম যে আমি আসছি, আমার সাথে যারা আসছে 22 দিনের মতো আসছে, 22 দিন 26 দিন। তো ভাই তুর্কি সাইপ্রাসে আসতে এরকম টাইমই লাগে ভাই। এখন আপনারাই দেখেন কি অবস্থা। তো ভাই আপনার কি দেখি অভিজ্ঞতা কি আসার সময়, যে মানে কি দেখি অভিজ্ঞতা একটু বলেন। আসার সময় তো আমি জীবনেও কোনোদিন এয়ারপোর্টের ভিতরে ঢুকি নাই, তাই আমার প্রথমে ঢুকতেই ভয় করতেছে কোন গেটে ঢুকবো। আচ্ছা আচ্ছা। পরে আমি আমার সেই এজেন্টের কাছে ফোন দিলাম, বলতে যে আপনি 2 নাম্বার গেটে, 3 নাম্বার গেটে, একটু জোরে বলেন। 3 অথবা 2 হ্যাঁ এই দিয়ে ঢোকেন। 2 অথবা 3? হ্যাঁ, 2 অথবা কন্টাক্ট 3 ওখানে ওদের আছে ওটা? না, ওটা কন্টাক্ট না, ওটা শেফ বলতেছে কি যে জাজিরা এয়ারলাইন্স, তো এয়ারলাইন্স ওই গেটেই থাকবে, সেই হিসাবে সে আমাকে 2 অথবা 3 এ ঢুকতে বলছে। আচ্ছা আচ্ছা। পরে আমি ওখানে ঢোকার পরে এখন আমার টিকিটে লেখা আছে কুয়েত। হ্যাঁ। আমি কুয়েত খুঁজতেছি, হ্যাঁ। কিন্তু আসলে তো কুয়েত হবে না ওটা। তারপরে 2-3 জায়গা জিজ্ঞেস করার পরে এয়ারপোর্টের লোকের কাছে জিজ্ঞেস করে, জাজিরা এয়ারলাইন্সের কথা জিজ্ঞেস করে 5টা ফ্লাইট এই বলার পরে আমরা ডাইরেক্ট নিয়ে চলে গেছে এই আপনার কি জন্য বলে ইমিগ্রেশন না, ইমিগ্রেশনের আগে বোর্ডিং পাস। বোর্ডিং পাসে ওই জায়গায় গেলি আমার সামনেই দেখলাম একজন রে ওই জায়গায় ক্রস করে দিয়ে পাঠাই দিয়েছে। এখন তো আমার মনের ভিতরে ভয় এসে গেছে, মানে অফলোড মেরে দিয়েছে ওরা। আমার মনের ভিতরে এখন ভয় করতেছে। আমি আবার ওই সময় আমার এজেন্টের ফোন দিচ্ছি যে ভাই আমি কি করবো, পিন আপ মাইরে যে কাগজগুলো সব দিয়েছেন সব ধরে কি স্যারের কাছে দেবো, না কি করবো, না ভিসা রাইখে দেবো? হ্যাঁ। তাই বলছে না আপনি সব দিয়ে দেন। পরে সব দিয়েছি, আর তো দোয়া ইউজ করতেছি, দেখতেছি উনি দেখে এমনি ওকে লিখে দিছে সাইডি আমারে। এবার বোর্ডিং পাসের জায়গায় গেছি, বোর্ডিং পাসের মানে ইমিগ্রেশনে গেছেন, ইমিগ্রেশনে যে কাউন্টারে গেছিলেন, বোর্ডিং পাসটা করার আগেই আপনার ওই জায়গায় ওরা আবার ঝামেলা করেছে। আচ্ছা চেক আচ্ছা করতেছে, আচ্ছা। তারপরে গেছেন বোর্ডিং পাসে? হ্যাঁ, এবারে দিছি বোর্ডিং পাসে। আচ্ছা আচ্ছা। মানে বোর্ডিং পাসে উনি ঝামেলা করবে না, উনি শুধু আপনার ওই ভিসার পাসপোর্টটা দেখে উনি বোর্ডিং পাস আমাকে দিয়ে দেবে, টিকিট দেখে। আর এই বোর্ডিং পাসের আগে যে উনি ভিসা চেক করতেছে, স্ক্যান করে ভিসা চেক করতেছে, পাসপোর্টও চেক করতেছে, ভিসা চেক করতেছে। ওই জায়গা থেকে ওকে লিখে দেওয়ার পরে সিস্টেম হয়তো একটু চেঞ্জ হয়েছে, তার কারণে জায়গা থেকে ওকে লিখে দিয়েছে। তারপরে বোর্ডিং পাসে গেছি। আচ্ছা আচ্ছা। বোর্ডিং পাসে গেলি আমার লাগেজ নাই, আমি আমি তো আপনার বলে দিলাম তো ভাই লাগেজ টেকে নিয়েছেন না, শুধু ঘাড় ব্যাগ নিয়ে আসেন। কিন্তু ভাই বলিছেন আমার তো এই যে গা গতর ব্যথায় অবস্থা খারাপ। কয় কেজি মাল নিয়ে আসছেন? আনছি 12 কেজি। তো কোনো সমস্যা হয়েছে? কোনো জায়গায় কোনো ওয়েট হয় নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আমার গা গতর অবস্থা খারাপ, শেষ। লাগেজ আনতাম, দেখছি সবাই লাগেজ ভাই লাগেজ দিলে কি মানে বিভিন্ন ট্রানজিট হয়, তো ট্রানজিট হওয়ার কারণে এই এয়ারপোর্ট ওই এয়ারপোর্ট এই ঝামেলা হয়, এই জন্য লাগেজ না আসাই ভালো। তারপরে এবার আপনার বোর্ডিং পাস নেওয়ার পরে এবার ইমিগ্রেশনে গেছি, ইমিগ্রেশনে গেলে ওইখানে আবার ভাই একটু এক জায়গায় দেখা আছে না, বলতে যে ই করে নিয়ে আসেন আপনি ম্যান পাওয়ার, ঠিক আছে কিনা চেক করে নিয়ে আসেন। এখন আমারও মনের ভিতরে ভয় করতেছে, ম্যান পাওয়ার তো আপনার আচ্ছা দাঁড়ান একটা কথা বলি, আরএল নাম্বার ছাড়া আমি তো আপনার বিষয়টা দেখলাম অরিজিনাল, তারপর আপনি ম্যান পাওয়ার করছেন তাই তো? ম্যান পাওয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে অরিজিনাল। আচ্ছা তাহলে ঠিক আছে। ম্যান পাওয়ার আমি নিজে আমি ওই বাংলাদেশের ওই প্রবাসী কল্যাণ ওয়েবসাইটে আমি নিজেই চেক করে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। কিন্তু ম্যান পাওয়ারটা পার্থক্য আছে কি যে ওটা কোনো আরএল নাম্বার ছাড়া হইছে, ওটা নিজের নামে হইছে, আচ্ছা আচ্ছা কোনো এজেন্সির নামে হই নাই। আমি যতটুকু বুঝি। তারপর যখন ইমিগ্রেশনে গেলেন তখন কি হলো, কি অবস্থা? ইমিগ্রেশনে গেলে আমার ওই ম্যান পাওয়ার চেক করতে পাঠাইছে। এবার লাইন দিয়ে তো ইমিগ্রেশনের স্যারের কাছে গেছি, এখন ওই জায়গা থেকে আবার পাঠাইছে আমারে ম্যান পাওয়ার চেক করতে। আমি ম্যান পাওয়ার চেক করে আর সিরিয়ালে দাঁড়াই না, ডাইরেক্ট সেই ইমিগ্রেশন স্যারের কাছে চলে গেছি, যাইয়ে ওটা দিছি। উনি কিছু সময় দেখলো, নাম জিজ্ঞেস করলো, আর ফিঙ্গারটা মানে ফিঙ্গার তো না ছবিটা নিল ক্যামেরার সামনে। তারপরে উনি সিল মারি দিল, সিল মারি দিয়ে এবার গেলাম ভিতরে গেলি। এখন আমি ওই
গেটে এয়ারলাইন্সের গেটে যাব। ওখানে তো চেক Gate করবে, number, হ্যাঁ। প্যান্ট ট্যান্ট সব খোলা লাগে, বেল্ট সব খোলা লাগে। সেটা খোলার আগেই আরেকজন যাওয়ার দাঁড়ায় আগে, রয়েছে, উনি সামনে- মানে হঠাৎ একজন জিজ্ঞেস করতে ওরা তো খানিক আগেই থাকে, খানিক আগে দাঁড়িয়ে থাকে। একজন স্যার একজন উনি হঠাৎ করে দাঁড়ায় যে, কোথায় যাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি কই সাইপ্রাস। কয় কাগজপত্র দিছি, কয় ম্যান পাওয়ার দেয়। ডাইরেক্ট বলেছেন সাইপ্রাস যাবো? হ্যাঁ ডাইরেক্ট বলে দিছি সাইপ্রাস যাব। কারণ আমার তো না, দালালরা বারণ করে যে না, সাইপ্রাসের কথা আমার বলবেন না। বারণ করবে কেন? আমার তুর্কি মানে কুয়েত তুর্কি টিকিট, হুম আর আপনার আসলে গেন ইস্তাম্বুল হুম। সাইপ্রাস টিকিট এবং আমার ভিসা, তিনটা কাগজ আর ম্যান পাওয়ার সব একসাথে ও fill up আপনি করে তো ম্যান পাওয়ারে আসছেন, এই জন্য আপনার কোনো সমস্যা মানে কিছু বলি না, হ্যাঁ, এই জন্য না। আমার সবগুলো কাগজ একসাথে ফিল আপ করে দিছে। তাহলে ঠিক আছে তো। পরে আমি এখন ওই সারে ঠেয়ায় বলতে যা ম্যান পাওয়ার দেখান, ম্যান পাওয়ার দেখাচ্ছি। ম্যান পাওয়ার দেখালে আর কোনো সমস্যা নেই, ম্যান পাওয়ার তারপরে আবার যেগুলো ম্যান পাওয়ার এটা মানে সুবিধা আছে, পাওয়ারটা আছে। প্যান্ট ট্যান্ট খোলার জায়গা প্যান্ট খোলা লাগি নাই, যাও করে বেল্টও খুলি নাই, জুতো চেক মেক করে জামা ছেড়ে কাপড় দিল। সবকিছু খুলে দিছি। দেওয়ার পরে পরে আল্লাহ আল্লাহ করে দেখলাম বিমানে। ভাই কি আপনার সাথে ছিল ওই সময়? হ্যাঁ উনি হ্যাঁ, আমার সাথে সাথে। মানে দুজন একই রকম অবস্থা, দুজন একই অবস্থা। আমরা একই দালাল, একই দালাল। একই মামার লোক, দালাল বলতে নেই গুণা। যেহেতু আমাকে মেন একই পাওয়ার ছিল, এজেন্টের লোক। মেন পাওয়ার ছিল, আমার বিষয় অরিজিনাল ছিল, আমাকেও কোনো সমস্যা হয়নি। কিন্তু আমাকেও দু একজন আগে যারা ওরা তো এখন যাও এই বাংলাদেশ থেকে যে একদিনের ভিতরে সাইপ্রাস চলে আসেন, মানে 15-16 ঘন্টার ভিতরে, মানে এই এক্সপিরিয়েন্সটা কি সব মিলাই কি মানে ভালো না খারাপ? একদিনের ভিতরে আসতে পারলে এটা কষ্ট হয়েছে, কষ্ট তাছাড়া হলেও কিন্তু এটা একটা সুবিধা যে হ্যাঁ, কোনো টেনশন থাকে না, কোনো ঝামেলা থাকে না। কোনো টেনশন থাকে না। হ্যাঁ, হ্যাঁ। যে সময় আমার ফ্লাইটটা 2 দিন দেব, ওই সময় আমার সন্দেহ যে আমি পরবর্তীতে ওই জায়গায় যেতে পারবো জাতি কিনা। পারবো কিনা। হ্যাঁ হ্যাঁ। আরে ভাই আমি যখন আসছি তখন দুবাইতে 9 মাস পর্যন্ত লোক বসায় রেখেছে, 9 মাস। তো ভাই কি বলবো, দেখলেন তো ভাইদের যে অভিজ্ঞতাটা একটু শুনলেন। তো এখনো ভাই ভিসা হচ্ছে। আপনার অ্যাপ্লাই করা ছিল কয় তারিখে? আমার পাশে এটা জুলাই মাসে তো অ্যাপ্লাই করা ছিল মনে হয় আপনার। জুলাইয়ের 15/7 দেখছি। 15/7, তার মানে জুলাই মাসের 15 তারিখে অ্যাপ্লাই করেছিল। আর আপনার তো 1.5 মাস জমা দিয়ে, আপনারা কি অ্যাপ্লাই কথা শুনবো? আপনি 1.5 মাস আমি তো পাসপোর্ট জমা দিয়েছেন, আপনি 1.5 মাস। হ্যাঁ, আমি তো বাইরে দেখাইছি যে এই আমার কত তারিখে জমা দিছি, কত তারিখে বাড়িছে, এটাও কিন্তু আমার এটা আছে আর কি। কিন্তু আমার 1.5 মাসের মতো লাগছে, কিন্তু আরো কম লাগছে, 42-43 তো যাই হোক ভাই, এই ভাইরা একদম রাজশাহীদের বর্ডারের সাইডে আমার কাছে ফোন দিছে। ভাইয়ের সাথে তো আমার অনেকদিন থেকে কথাবার্তা হয়, আসার আগের থেকে। তো মনে করেন যে ভাই বলছে, আমি বললাম ভাই লোকেশন দেন, তো লোকেশন দিয়ে দেখি এই অঞ্চলে। তো যাই হোক ভাইদের নিয়ে একটু ঘুরতে আসলাম। আর মানে যাই হোক আপনাদের উদ্দেশ্যে ভাইদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরলাম আর কি। এই সব কিছু মিলায়ে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বাই বাই। বাই বাই।